দর্শক আপনাদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা দেখছেন যাদের ছবি আমার আহ, আপনার অপোজিট আদার সাইডে আপনার ওল্ড বেইলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টের আপনার জাজ এই ইয়াং ছেলেটাকে যে টেররিস্ট অ্যাটাক করার জন্য প্ল্যান করতেছিল আপনার সিরিয়াতে এবং আইসিস কন্ট্রোল স্টেটের মধ্যে যাইয়া, এবং তাকে আপনার তার মা তার অবস্থা দেখে খুবই উদ্বিগ্ন হয়েছিল, রিপোর্ট করেছে এবং পাবলিক ও পুলিশের কাছে রিপোর্ট করেছিল এবং তাকে অ্যারেস্ট করেছিল এবং তাকে সাজা দেওয়া হয়েছিল ওল্ড বেইলিতে। সে গিলটি প্লিড করেছিল তার কৃতকর্মের জন্য। এবং the video shared on 13 April featured a still image of a man holding knife and the words of the screen, those who said that there is no jihad and no battle, they are lying. Our jihad will continue until the day of judgment. সে বলছে কি, যারা বলতেছে কি যারা মানে জিহাদ হবে না এবং কোন ধরনের ব্যাটল হবে না, আমরা জিহাদ করতেছি, আমরা ব্যাটল করতেছি ইসলামের জন্য, যারা বলতেছে এগুলা না, তারা মিথ্যা বলতেছে। এবং সে বলছে কি, একটা পোস্টের মধ্যে সে বলছে আমরা জিহাদ কন্টিনিউ করব আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের দিন পর্যন্ত। নাও দ্য ব্যাটল হ্যাজ বিগান, সো টেক আউট ইউর সোর্ড ও ইয়ত অ্যান্ড ডেস্ট্রয় দ্য কুফার। সে বলছে কি, ইয়াং তার সমবয়স্ক যারা আছে তাদেরকে বলছে কি, তোমরা তোমাদের সোর্ড তরবারি নিয়ে বের হও, তোমরা হাজির হও এবং তোমরা এখন ব্যাটল যুদ্ধ শুরু করো। কমান্ডার ডমিনিক মার্ফি, হেড অফ স্কটল্যান্ড ইয়ার্ডস কাউন্টার টেররিজম কমান্ড, যে স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার টেররিজম কমান্ডের যে হেড কমান্ডার ডমিনিক মার্ফি, সে বলছে কি, he believed an attack was imminent when they arrested King 4 weeks later. সে বলছে কি, যারা আমরা যখন অ্যারেস্ট করতেছিলাম ওই সময়ে আক্রমণটা খুবই ইমিনেন্ট ছিল, আসন্ন ছিল। তাকে যদি আমরা অ্যারেস্ট না করতাম তাহলে আক্রমণ সে করতই করত। এটা আপনার ডিটেকটিভ, যে আপনার কমান্ডার, যে পুলিশের স্কটল্যান্ড ইয়ার্ডের, এই আপনার স্টেটমেন্ট, এই বক্তব্যটা সে রেখেছিল। and he was a committed, self initiated, সে খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং খুবই নিজে নিজেই এগুলো সে সূচনা করেছিল, এই টেররিস্ট অ্যাক্টিভিটি গুলো। who had radicalized himself in his room using the internet, যে রেডিকালাইজড হয়েছিল, নিজেকে নিজে রেডিকালাইজ করেছিল তার রুমের মধ্যে বসে বসে, ইসলামিক বিভিন্ন ম্যাটেরিয়াল গুলো পড়ে পড়ে সে নিজেকে রেডিকালাইজ করেছিল। এই কথাগুলো আপনার স্কটল্যান্ড ইয়ার্ডের যে কমান্ডার, আপনার পুলিশ কমান্ডার, সে অ্যান্টি টেররিস্ট যে আপনার কমান্ড টিম, সে এই কথা বলছিল। A written plea document from the defense said King actively desired to travel to IS-controlled areas of Syria to join their activities, seeking advice on how to get there and using a WhatsApp group to discuss plans. এবং তার ডিফেন্স লয়াররা বলছিল কি, ইয়েস, সে অ্যাক্টিভলি ডিজায়ার করছিল আপনার এক্সকিউজ মি, সিরিয়াতে যাওয়ার জন্য, আইএস কন্ট্রোল এরিয়া যেগুলো আছে ওখানে যাওয়ার জন্য, ওদের সাথে জয়েন করার জন্য সে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন মেসেজ দিয়েছিল। He had also made videos expressing his
admiration for the terror group and said if his plan to go to Syria was disrupted, he would carry out an attack in the UK. সে বিভিন্ন মেসেজ দিয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে তার যাওয়াটা যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে, যদি সিরিয়াতে যেতে না পারে, তাহলে সে ইউনাইটেড কিংডমের মধ্যেই আক্রমণ করবে, এই দেশের মধ্যে সে টেরর অ্যাটাক শুরু করবে। এই ছেলেটা এই সমস্ত কাণ্ড কীর্তন করার পরে তার মাও খুবই উদ্বিগ্ন ছিল এবং পুলিশকে রিপোর্ট করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিং also set up an account with the online store knife warehouse in an effort to buy a blade in December 2020. সে একটা স্টোরের সাথে নাইফের ছুরির দোকান যেগুলো আছে, একটা ছুরির দোকানের সাথে সে মেম্বারশিপ নিয়েছিল, অনলাইনে জয়েন করেছিল ডিসেম্বর 2021 সালে, and in March 2020 এবং 22 সালে মার্চে bought tactical gloves and goggles from an army surplus store. একটা আর্মি সারপ্লাস স্টোর থেকে সে ট্যাকটিক্যাল গ্লোভস এবং গগলস কিনছিল। যে কৌশলগত যে গ্লোভস গুলো আছে, এই গ্লোভস এবং গগলস সে আর্মি সারপ্লাস স্টোর যেগুলো আছে সেখান থেকে কিনছিল। He had been spending a great deal of time online during the COVID-19 lockdown using his phone to view a large number of extremist videos, including IS propaganda showing suicide bombers and mass genocide and executions. সে কোভিড-19 এর সময় সে খুব অ্যাক্টিভলি ভিডিও ঘরে বসেছিল এবং বিভিন্ন ভিডিওগুলো সে ওয়াচ করতেছিল এবং বিভিন্ন প্রোগ্রামগুলো সে দেখছিল এবং কিভাবে ওখানে যে মৃত্যু যে গণহারে কিভাবে অ্যাটাক করা যায়, ম্যাস এক্সিকিউশন কিভাবে করা যায়, এই ধরনের সে প্ল্যান প্রোগ্রাম করতেছিল এবং ভিডিওগুলো দেখছিল। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন। Out in section 268B and for dangerousness is clearly passed. In my judgment, you are someone where there is a significant risk to members of the public of serious harm occasioned by the commission by you of further terrorism offences or other specified offences. Section 268B refers to the imposition of a sentence of custody for life, and section 268BF, the risk of multiple deaths condition. Further provisions relevant to that condition are set out in subsection 3. Both the prosecution and the defence agree that under the current guideline, based on the levels of preparation here, your culpability would come within category C. With harm, it is also agreed that the case falls within category 3. I agree with the assessments of both the prosecution and your counsel as to the stage that your preparations have got to, and that it is safer to place harm into category 3 than the higher category 2. I note that it would have been much easier for you to attack a police officer in the street than it would be for you to join ISIS in Syria, and so of the two terror acts you intended to carry out, the former more likely and the latter on the evidence as set out. For such a case, the start point for sentence would be one of 8 years custody, with a range of sentence of between 6 and 10 years custody. The prosecution has identified a number of aggravating factors. They submit that here the offending was motivated by hostility towards non-believers, you were in possession of extremist material, you were in contact with others who were also extremists, particularly Miss A, you used a number of aliases to conceal your true identity, you intended to commit acts of terrorism against soldiers and or police officers, and you failed to respond to warnings about your conduct, in particularly from your family and others in the mosques. Whilst some of those factors are accepted by Mr. Zahir, he makes observations as to the applicability of others. As a general point, I agree with Mr. Zahir that I need to make sure that to the extent these matters go into the initial categorization, I do not double count. In terms of mitigating factors, you are of previous good character, now aged 19, 20 on the 3rd of October this year. At the time of the offending, you were 18.
Looking at the impact of the aggravating and mitigating features I've identified, the start point would, in my judgment, be one of 9 years custody. It is important to stress that the guidelines also require the court to consider appropriate minimum terms, serious terrorism offences and exceptional circumstances, should they apply, as well as the impact of a finding of dangerousness as part of the sentencing procedure. Having reflected on all the facts of the offence, I do not find that the multiple deaths condition is met in this case, and so the passing of a serious terrorism sentence is not required. All are agreed that in those circumstances where the dangerousness test has been found to be met, the options open to this court are a discretionary life sentence, an extended sentence, or indeed a special sentence for an offender of particular concern. As I repeat, in relation to the option of a discretionary life sentence, I adjourn sentence on the 12th of May so as to allow your counsel and solicitor to consider any other material they might be that might shed more light on your conduct and your mindset whilst in custody. They have had the opportunity to do so, and today have made further extensive submissions on your behalf in relation to that issue. With regard to the type of sentences that have to be considered, I note what is set out at paragraph 22 of the judgment of the then Lord Chief Justice in the case of the Crown against Barinskas in relation to discretionary life sentences. I need to consider the seriousness of the offence and any previous convictions. Well, here there are none. Perhaps most significantly in this case, I need to consider the level of danger to the public posed by you and whether there is a reliable estimate of the length of time you will remain a danger and the available alternative sentences. It is also important to note that since the decision in Barinskas, Parliament has passed further legislation with regard to terrorist offenders that I've set out. It is also important to note the particular and unique questions that can arise with the assessment of future risks of those involved in terrorism. In mitigation, Mr. Zahir submits in relation to the offending itself that regard has to be had to the levels of preparation in this case, that they were not far advanced and the risk of death was very remote. On the second limb and the potential commission of an act of terrorism here, he submits the steps or acts taken were limited in scope, of limited utility, and the prospect of an act of terrorism again remote. In relation to the mindset material and the online relationship, again it is submitted that it shows a lack of maturity along with a degree of bravado in a young man. He properly relies on the fact of your chronological age and the level of maturity, and that you are someone who has a supportive family. In relation to the prison records, he submits that there are positive reports of changes. He submits that when you were detained, you were an extremist. He invites caution as to the frustration on your part as not being seen to be any part of extremism. He submits that some of the reports show your candour and your willingness to openly discuss matters with prison staffs. He observes that you are now an enhanced prisoner. 3 periods are set out by Mr. Zahir that he submits show the prison records and the materials in a different light. In the course of this hearing, Mr. Zahir took the court through those 3 periods. As I observed in the course of his submissions, it is helpful to have the full intelligence material in a case such as this, where future risk is the key issue. Mr. Zahir submits on your behalf that the prison material supports the passing of an extended sentence rather than life sentence. He concedes, and properly so, that you are not someone who's free from extremism, nor that you are somebody who's not dangerous. But he submits the threshold for a discretionary life sentence is not passed. In my judgment, the prison material presents a very mixed picture. There is some material that supports the stance adopted by Mr. Zahir, and which is to your credit as to your openness and candour. However, there is other material that is pointing in the opposite direction and is of considerable concern. Would you stand, please? Having reflected on all the matters that have been set out and summarised in these remarks, and in particular on the level of danger to the public you pose, and whether there was any reliable estimate of the length of time you will remain a danger,
I am of the view that there must in this case be a discretionary life sentence, and that is the sentence I impose upon you. There will be a sentence of custody for life. The risks around you, albeit as a young man, are clear and concerning. The way in which you say some things to professionals and yet say the contrary to others means that there is, in my judgment, no clear picture of when those risks may abate. That position supports my decision as to dangerousness leading to custody for life. You have pleaded guilty. Your plea warrants a reduction in the sentence would otherwise have been passed. Having reflected on the submissions made this morning, the appropriate reduction in your case is 1/3. Having considered what would otherwise be the appropriate categorisation of this case and the impact of the aggravating and mitigating features, including age and maturity, the appropriate sentence and minimum term, as I indicate, would be one of 9 years custody, allowing for your plea a minimum term of 6 years. As there is now no early release for terrorist offenders, that minimum term is the same as what was used to be called the determinate term. The days on remand, which I'm told number 367 days, will count towards that sentence, and so the sentence of this court is one of custody for life with a minimum of 6 years, less 367 days. What that means is this, that before you will be first considered for parole, there will be a period of 6 years, less 367 days. If the information which I've been provided as the days on remand proves to be inaccurate, then the prosecution or defence must notify the court so that the case can be relisted to correct that calculation as soon as possible, and in any event within 56 days. When it comes to the minimum term that you will serve, I make plain that I am not ordering that you are to be released at the end of it. Whether you will be released or not at that stage, or at any later stage, will be a matter for the parole board to consider. Only when the minimum term has been served can the parole board decide whether it is safe to release you or not. If the board does release you, you remain on licence and liable to recall for the rest of your life. If the statutory surcharge applies to your case, then the appropriate orders can be drawn up. I order the forfeiture under Section 23 of the Terrorism Act 2000 of 4 items: RJB1, a mobile phone; RJB2, a laptop; RJB23, tactical combat gloves; and RJB20, tactical combat goggles. You will be subject to notification requirements as set out in the Counter-Terrorism Act 2008. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচটা, এবং জাজ ক্যালকুলেশন করেছে কয়দিন সে জেলখানায় ছিল শুরু থেকে, ইনভেস্টিগেশনের স্টেজ থেকে শুরু করে ওই ড্যাশ গুলোকে ডিডাক্ট করেছে, এবং ডিডাক্ট করার পরে বলছে কি তাকে 6 বছর থাকতে হবে। ওর পরে মিনিমাম ওই সেন্টেন্সটা সার্ভ করার পরে সে বের হবে কিনা ওই সময়ে প্যারোল বোর্ড যেটা আছে ওই প্যারোল বোর্ডে আপনার রিভিউ করবে কেসটাকে, এবং তাকে ওই সময়ে ছাড়বে কিনা। যদি প্যারোল বোর্ড ডিসিশন নেয় সে তখন রিস্ক, তখন তারা ছাড়বে না, এবং তাকে বলছে কি তোমার হোল লাইফের মধ্যে একটা লাইসেন্সের মধ্যে থাকবে, এবং তাকে তার মানে তাকে একটা মানে একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে থাকতে হবে, প্রিজনের অবজারভেশনের মধ্যে। এই ছেলেটার অনেক কার্যকলাপগুলো জাজ আপনার একের পর এক কি কি করছে সে বলছিল, এবং এখানে আপনার সে একটা গার্লফ্রেন্ডের সাথে সে বলছিল কি যে সে বলছে কি টেলিফোনের বিভিন্ন মেসেজ করে বলছিল কি যে আমি এখন যাইতে চাই, ভায়োলেন্ট জিহাদ করতে চাই, আমি খুব শহীদ হতে চাই, এবং আমি আই ওয়ান্ট টু বিকাম মার্টার, আমি শহীদ হতে চাই, আমি ভায়োলেন্ট জিহাদ করতে চাই, আমি সিরিয়াস এবং আইসিস কন্ট্রোল দেশগুলোতে আমি যেতে চাই, ওখানে আমি যুদ্ধ করতে চাই। মেনি টাইমস সে এইগুলো বলছে। এন্ড কিং টোল্ড দ্য গার্ল, এবং ওই মেয়েটাকে সে বলছিল হি ওয়াজ ট্রেনিং ফর জিহাদ and wanted to kill people, এবং সে ট্রেনিং করতেছিল জিহাদের জন্য, এবং সে চাচ্ছিল যারা মুসলিম তাদেরকে সে কিল করবে। In one particular graphic exchange, he talked about his desire to torture and kill an American or British soldier. একবার সে বলছিল কি একটা মেসেজের মধ্যে সে একজন আমেরিকান অথবা ব্রিটিশ সোলজারকে সে টর্চার করতে চাইছিল।
এবং টর্চার করে কিল করতে চাইছিল। এটা তার ইচ্ছা ছিল। He also joined an online group, মানে চ্যাট গ্রুপ যেগুলা বলে, অনলাইনের গ্রুপ সে জয়েন করেছিল এবং সেখানে সে ডিসকাস করেছিল টেররিস্ট ফাইন্যান্সিং, হ্যাঁ, এবং ডিফারেন্ট রুটস টু ট্রাভেল টু সিরিয়া, কিভাবে টেররিস্ট ফাইন্যান্সিং করতে হয়, কিভাবে মানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থায়ন করতে হবে, এবং বিভিন্নভাবে কিভাবে কোন রুটে সিরিয়াতে যাওয়া যাবে, এগুলো সে সব মানে ডিসকাশনের মধ্যে জয়েন করেছিল। At one point he updated his WhatsApp status to kill non-Muslims wherever you see them. এক সময় সে একটা হোয়াটসঅ্যাপের একটা মেসেজ দিয়েছিল এবং সেখানে বলছিল কি যে নন মুসলমান যারা আছে তাদেরকে হত্যা করা হোক, যেখানে দেখা যায় তাদেরকে হত্যা করা হোক। এরকম সে এক্সট্রিমিস্ট হয়ে গেছে। On two occasions between March and May 2022, মার্চ এবং মে 2022 সালের ওই সময়ের মধ্যে দুইবার সে took a photograph of a police officer in a স্ট্র্যাটফোর্ডের মধ্যে একটা পুলিশ অফিসারের সে আপনার ছবি নিয়েছিল ইস্ট লন্ডনে। And on a third occasion filmed the side entrance of Stratford police station as he walked past. এবং আরেকটা সময়ে সে যখন স্ট্র্যাটফোর্ড পুলিশ স্টেশনের পাশে দিয়ে হাঁটছিল, ওইটাকে সে ভিডিও করেছিল, পুলিশ স্টেশনের মানে মানে ওই এরিয়াটাকে। এবং হি অলসো মেড এ শর্ট ফিল্ম অফ অ্যান আর্মি ব্যারাক ইন স্ট্র্যাটফোর্ড, একটা ফিল্ম করেছিল আর্মি ব্যারাকের স্ট্র্যাটফোর্ডের মধ্যে। এগুলো সব আপনার কেসের সময়, আপনার যখন ওল্ড বেলিতে তার সেন্টেন্স দেওয়া হচ্ছিল, তখন এগুলো সব প্রসিকিউশন এবং জাজ একের পর এক আপনারা শুনছেন বলে যাচ্ছিল। এবং তার পক্ষে তার যে লয়ার ছিল সে বলছে কি হি ওয়াজ ইম্যাচিউর, বলছে কি সে অপরিপক্ক, and the likelihood of an act of terrorism was remote, এবং তাকে মানে টেরোরিজম অ্যাক্টের মধ্যে যে একটা জড়িত হয়ে যাওয়া এবং একটা অ্যাকশনের মধ্যে যাওয়াটা ওইটা অনেক দূরবর্তী ছিল। সে একটা ইম্যাচিওর ছিল এবং এটা অত বেশি আসন্ন, অ্যাটাকটা অত বেশি আসন্ন ছিল না, এইটা তার লয়ারে বলছে। আরো অনেকগুলো বলছে, এটা আপনারা জাজের মুখে শুনছেন। দর্শক, আজ আমাকে এখানে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রাম আপনারা কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রামে আপনি লগ ইন করলে, সার্চ করলেও আপনারা আজকের এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগলের মধ্যে সার্চ করলেও আজকের প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ